সারা দেশে নতুন করে তাপমাত্রা বাড়ায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়সীমা আরও বাড়তে পারে এবং সহসা তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। এদিকে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পাশাপাশি রাস্তার পাশের শরবত ও খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এয়ার বাদলের রিপোর্টে দেখুন বিস্তারিত। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। গরমে উত্তপ্ত হয়ে উঠেছে রাস্তাঘাট। বৈশাখের রোদে লেকের পানিতে ঝাপাঝাপি করতে দেখা যায় শিশুদের। একটু শীতল হওয়ার আশায় রাস্তার পাশের অস্বাস্থ্যকর শরবতের দোকানে ভিড় করে শরবত পান করছেন সাধারণ মানুষ। অনেকে স্বাস্থ্য ঝুঁকির কথা জেনে, আবার অনেকে তা না জেনেই পান করছেন। বিট লবণ, ট্যাং এটি তো আপনারা জানেনই, মানে এটি খাওয়াটা ক্ষতি, তারপরেও মানুষ খাচ্ছে, যাই না শুনেই খাচ্ছে সবাই। ভালো লাগলো গরমের কারণে খাচ্ছি, কিন্তু সব অরিজিনাল পাচ্ছি না। গরম তো একটু আরাম পাইছি। ভেজাল, তারপরেও কি করব, অসহায়, মানে নিজেকে একটু স্থির রাখার জন্য খেলাম আর কি। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু সহ সব বয়সীরা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমের কারণে হয়েছে এরকম। গাড়ি গেছিল, গাড়ির থেকে মানে গরমে অস্থির হয়ে বাদে পাতলা পায়খানা শুরু হয়েছে। সমস্যা তো জ্বর হচ্ছে, বাথরুম হচ্ছে, গরমের কারণেই হচ্ছে। বড় মানুষও তো গরম সহ্য করতে পারে না, ছোট বাচ্চা তো আরও গরম সহ্য করতে পারে না। এই জন্য আমার বাচ্চার ডায়রিয়া হচ্ছে। যাই খাচ্ছে, যে কোনো জিনিস খাচ্ছে, পানির মতন বাইরে যাচ্ছে। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালের চিকিৎসক জানালেন, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। হিট স্ট্রোক বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। আমরা রোদে এই সময় না যাওয়ার চেষ্টা করব। এখন একান্ত বাধ্যগত কারণে যাদেরকে যেতে হয় তাদের জন্য কিছু কথা যেটা আমরা বলি সেটা হলো যে আপনারা একটু ঢিলাঢালা পোশাক পরেন। বাইরের খোলা পানিটা এটা আসলে না খাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। বিশেষ করে যেমন আপনার এই যে শরবত, বাইরের যেগুলো পাওয়া যায় এই খাবারগুলো। আর শিশুদেরকে এই সময় একটু ভালোভাবে যত্ন নিতে হবে। এদিকে আবহাওয়া অফিস বলছে, মাস জুড়েই আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। তবে ঢাকা, খুলনা ও রাজশাহীতে এর প্রভাব বেশি দেখার সম্ভাবনা রয়েছে। চলমান তাপপ্রবাহ এটা কন্টিনিউ করবে এবং এটা বিস্তার লাভ করতে পারে, কিন্তু আপাতত 3 দিন এটা কন্টিনিউ করবে। ওই ধরনের বিস্তার লাভ হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আজকে একটু তাপমাত্রা কমতে পারে। তবে আগামীকাল পরশু তাপমাত্রা আবার বেড়ে আগের মতো অবস্থা যেতে পারে। চলতি মাসের শেষ নাগাদ বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ। টেম্পারেচার রাইজিং ক্ষেত্রে এবং তার সাথে হিট ওয়েভ সংখ্যা বাড়ার ক্ষেত্রে। AR বাদল, RTV, ঢাকা। একে তো তীব্র দাবদাহে অসহনীয় গরম, তার উপর চরম লোডশেডিংয়ে অতিষ্ঠ বরগুনার পাথরঘাটাবাসী। প্রতিদিন সকাল থেকে দুপুর, আবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বরফ কলের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সাগরে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। পাথরঘাটা সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা লোডশেডিংয়ে বরগুনার পাথরঘাটায় জনজীবন এখন বিপর্যস্ত। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না পাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। সরকারের কাছে একটাই দাবি যে আমরা এই গরমে ক্লাস করতে পারি না, এই রুটিন থেকে আমরা বাঁচতে চাই। উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিদিন সকাল থেকে দুপুর, আবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এছাড়াও সংস্কারের নামে দীর্ঘ সময় বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এতে সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। আর বিদ্যুতের দাম বৃদ্ধি পেলেও প্রয়োজন না মেটায় ক্ষোভ জানান স্থানীয়রা। ঘন্টার ভিতরে 5 বারও তারা লোডশেডিং দেয়। এখন তাদের কাছে যে আমরা জিজ্ঞেস করবো যে এত লোডশেডিং দেন কা, যে লোডশেডিং হয় আজকে মোবাইলটাও তাদের বন্ধ হয়ে যায়। আমরা আছি এখন একটা বিদ্যুৎ নির্যাতনের ভিতরে। ঘন ঘন লোডশেডিং এর কারণে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফটিসি ঘাটের কলে মিলছে না বরফ। এতে সময় মতো মাছ রপ্তানি করতে না পারায় লোকসানের সম্মুখীন হচ্ছেন জেলেরা। আমাদের 12 ঘন্টায় বরফ 16 আনা হইতো, এখন 24 ঘন্টায় দেখা যায় রাত 24 ঘন্টা এখন বিদ্যুৎ থাকে না। যে বিধায় এই বরফটা আমরা ভোল্টেজ পরিপূর্ণ পাই না, বিধায় বরফের টেম্পারটা ঠিক হয় না। এই লোডশেডিং এর জন্য আমরা বরফটা তৈরি করতে পারতেছি না, জেলেদেরকে আমরা সাগরে পাঠাইতে পারতেছি না। তবে সমস্যা সমাধানে কাজ করার কথা জানান স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা। বর্তমানে মাত্রাতিরিক্ত গরমের কারণে এবং মানুষের বিদ্যুৎ ব্যবহার বেশি হওয়ার কারণে ভোল্টেজ কম পাই। তারপরও আমরা এই ভোল্টেজটাকে ইমপ্রুভ করার জন্য আমরা সাবস্টেশনে আমাদের
3টা ভোল্টেজ রেগুলেটর স্থাপন করছি। তীব্র গরম থেকে বাঁচতে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, এমনটাই আশা পাথরঘাটাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ডেঙ্গু প্রতিরোধে 27 এপ্রিল থেকে কঠোর অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানার পাশাপাশি জেলেও যেতে হতে পারে বলে হুঁশিয়ার করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। কীটতত্ত্ববিদরা মনে করেন এসব উদ্যোগের পাশাপাশি তদারকি না বাড়ালে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেঙ্গু প্রতিরোধে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা জমতে পারে এমন সব আবর্জনা কিনে নেবে তারা। এজন্য 25 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবর্জনা বিক্রি করতে আসেন। তবে টাকার জন্য নয়, বরং সচেতনতা বাড়ানোই তাদের লক্ষ্য। নিয়ে আসছি চিপসের প্যাকেট, পলিথিন, ডাবের খোসা, বোতল। আমি আমার দায়িত্ববোধ থেকে এখানে আসছি, বিক্রির জন্য এটা বললে ঠিক হবে না। বিশেষ করে পানি জমে যেগুলো এডিস মশা জন্ম নেয়, এই ধরনের জিনিসগুলো আমরা সংগ্রহ করে আজকে নিয়ে আসছি এখানে। টাকাটা হচ্ছে মেইন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে সচেতনতা বাড়ানো। তদারকি না বাড়ালে কোনো উদ্যোগই সফল হবে না বলে মত কীটতত্ত্ববিদদের। ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু শনাক্ত পরীক্ষার ব্যবস্থা করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু গত বছরের তুলনায় বেশি হবে। সিটি কর্পোরেশনের কাজের মধ্যে সবচেয়ে বেশি যেটির অভাব সেটি হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন। টেস্টটা আমরা ওয়ার্ডে করতে পারি কিনা এটা আমি একটু ভেবে দেখার অনুরোধ করছি। সিটি কর্পোরেশনের স্থাপনা আছে, যেমন কমিউনিটি সেন্টারগুলো, সেখানে যদি আমরা ডেঙ্গু ডিটেকশন সেন্টার চালু করি তাহলে এই এলাকায় কোনো ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি। সকালে ডেঙ্গু সচেতনতার প্রচার অভিযানের উদ্বোধন করে মেয়র বলেন, এডিসের লার্ভা পাওয়া গেলে সরকারি প্রতিষ্ঠানকেও ছাড় দেয়া হবে না। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই বাড়িতে, যেই অফিসে, এখন বলতে পারেন গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে র্যালি বের করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকিবুর রহমান, RTV, ঢাকা। উন্নত দেশগুলো যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করলে বিশ্ব রক্ষা পেত, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো 2024 উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকিতে থাকা দেশগুলোকে আর্থিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I declare the grand inauguration of NAP Expo 2024. অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল শতাব্দীর শেষ দিকে সমুদ্র গর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল, যা দেশের মোট আয়তনের 12 থেকে 17%, এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। শেখ হাসিনা আরও বলেন, আগামী 27 বছরে ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশে প্রায় 230 বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এ বিষয়ে উন্নত দেশের আর্থিক সহযোগিতা প্রয়োজন। ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। COP26 এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে 2025 সালের মধ্যে অভিযোজন অর্থায়ন 2019 সালের তুলনায় দ্বিগুণ করার কথা। এটি বাস্তবায়নে আমি ধনী দেশগুলোর প্রতিও আহ্বান জানাই।
উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ন্যাপ এক্সপোতে অংশ নিয়েছে জলবায়ু বিশেষজ্ঞ, পরিবেশবিদ, বাংলাদেশের এনজিও প্রতিনিধি সহ 104টি দেশের 383 জন প্রতিনিধি। সম্মেলন চলবে 25 এপ্রিল পর্যন্ত। আতিকা রহমান, RTV, ঢাকা। 6 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় এই সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর নতুন তারিখ ঠিক করা হয়েছে 25 এপ্রিল। রফিকুল ইসলামের রিপোর্ট। 7 জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে থাইল্যান্ডে। 24 থেকে 29 এপ্রিল 6 দিনের এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি শেখ হাসিনা অংশ নেবেন ইউএনএস কাপের 80তম অধিবেশনে। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরো বর্ধিত করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ডক্টর হাসান মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের পাশাপাশি একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর হবে। চুক্তিগুলো হচ্ছে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানোর তারিখ আবারও পিছিয়ে 25 এপ্রিল ঠিক করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমার থেকে যারা পালিয়ে এসছে 285 জন, তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য নতুন শিডিউল নির্ধারণ করা হয়েছে 25 এপ্রিল। 144 জন বাংলাদেশি নাগরিক মায়ানমারে নানাভাবে আটকা পড়েছিল, অনেকে বন্দিও ছিল, তাদেরকে নিয়ে আসবে মায়ানমারের জাহাজ 24 এপ্রিল অর্থাৎ পরশু দিন, এবং 25 এপ্রিল মায়ানমারের বিজিপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে। এছাড়া জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া MV আবদুল্লাহ জাহাজ দুবাই পৌঁছেছে এবং 23 নাবিক সুস্থ আছেন বলেও জানান মন্ত্রী। সব নাবিকরা ভালো আছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট বিকেল 5টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। তার সফরকালে দুই দেশের 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই নিয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 45 কার্যদিবসের মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। অবশেষে অভিযোগের তদন্ত শুরু হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে। অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সোমবার সকালে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। রিটে দুদক চেয়ারম্যান ও সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। গত 31শে মার্চ স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিনা রাইসা বিনতে বেনজিরের নামে অঢেল সম্পদ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় উঠে আসেন পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। বিপুল দেবরাই, RTV, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে ব্যক্তি পর্যায়ে চিকিৎসা ব্যয়। সবচেয়ে বেশি খরচ হচ্ছে ঔষধের পেছনে। সরকারি হাসপাতালে প্রাথমিক পর্যায়ে কিছু ঔষধ বিনামূল্যে মিললেও তা যৎসামান্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর তুলনায় বাজেট সামান্য। বিশেষজ্ঞরা বলেন যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের মাইলফলক বাস্তবায়ন সম্ভব হবে না। ঔষধের মূল্য বৃদ্ধি নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। গেল মাসের ২৬ তারিখ রাজধানীর মধুবাগে টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেন রিকশাচালক জয়নাল আবেদিন। ২৫ বছরের সংসার জীবনে স্বামীকে হারিয়ে পুত্র ও কন্যাকে নিয়ে দিশেহারা মঞ্জিলা বেগম। কিভাবে চলবো, কিভাবে কি করব, এমন কোনো পরিস্থিতি নাই যে আমার নিজের পায়ে এই মুহূর্তে দাঁড়াবো, কি আমার মেয়েটাকে নিয়ে যা হুট করে নিয়ে যা আমি বিয়ে শাদী দেবো। ওষুধ কিনতে না পেরে আত্মহত্যার ঘটনা নতুন নয়। স্ত্রী সন্তানদের জন্য ওষুধ কিনতে না পারার ব্যর্থতায় ইতোপূর্বেও আত্মহত্যা করেছেন অনেকেই। আমার যে স্যালারি পাই প্রায় তার 3 ভাগের 1 ভাগ টাকা ওষুধের পিছনে চলে যায়। আমরা তো নিম্ন শ্রেণীর মানুষ, আমরা যাতে চিকিৎসা করে একটা লোককে বাঁচাইতে পারি, আমার ফ্যামিলির একজন মেম্বারকে বাঁচাইতে পারি, এটাই সরকারের কাছে আবেদন থাকবে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিসংখ্যান মতে ওষুধের মোট ব্যয়ের 93.89% ব্যক্তির নিজস্ব আয় থেকে খরচ করতে হয়। সরকার ব্যয় করছে 5.2%, উন্নয়ন সহযোগীর মাধ্যমে 0.37% এবং বেসরকারি উন্নয়ন সংস্থা করছে 0.12%। ওষুধগুলো প্রায় কিনতেই যে সামান্য ওষুধ ওনারা দিত। ওষুধ এগুলি সবগুলি কিনে নেওয়া লাগছে, ফ্রি কোনো ওষুধ দেয় নাই। ওষুধটা লেখা দেয় ডাক্তার, ভালো বুঝে, কিন্তু এরা তো দেয় না ওষুধ। বাদ খাইতাম পারে না, ওষুধ খাইতাম পারে না। সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ বলছে বাজেট স্বল্পতায় রেশনিংয়ের মাধ্যমে ঔষধ সরবরাহ করছেন তারা। আমার যে ক্ষমতা সেটা দ্বিগুণ 3 গুণ যখন হয়ে যায় তখন কিন্তু আমাকে রেশনিংয়ে চলে আসতে হয়। কারণ আমি যদি একজনকে ডিপ্রাইভ করি আর একজনকে পূর্ণ দিতে যাই তাহলে কিন্তু বৈষম্য তৈরি হবে। সাধারণ ওষুধগুলি আমরা 100% দিতে পারি, আর যেগুলি কস্টলি ওষুধ সেগুলির ভিতরে শুধুমাত্র আমরা স্ট্রেপ্টোকাইনেস, যেটা জীবন রক্ষাকারী ইনজেকশন, এবং লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, এগুলি আমরা সম্পূর্ণ সাপ্লাই দিই। বিশেষজ্ঞরা বলছেন সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এ বিষয়ে অঙ্গীকার আছে, সিদ্ধান্ত আছে, কিন্তু সিদ্ধান্ত প্রতি বছর বলা হয় এটা এবারে হলো না, পরের বার করা হবে, এটা কিন্তু হচ্ছে না। কাজে এই জন্য একটা সরকারের শক্ত রাজনৈতিক অঙ্গীকার লাগবে। বিনামূল্যে বা স্বল্প মূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সর্বজনীন স্বাস্থ্যসেবার মূলনীতি হলেও সে লক্ষ্যে এখনও পৌঁছাতে পারেনি বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ করে একটি চক্র পরে বৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও বিকাশ নগদ থেকে অর্থ হাতিয়ে নেয় তারা। চক্রের 8 সদস্যকে গ্রেপ্তারের পর সকালে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এসব তথ্য জানান। প্রচারণার মাধ্যমে এ পর্যন্ত কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রের সদস্যরা। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। কখনো শিক্ষা বোর্ড তো কখনো সরকারি কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী আর এজেন্টদের টাকা আত্মসাৎ করে আসছিল প্রতারক চক্র। এমন অভিযোগ পাওয়ার পর তাদের ধরতে অভিযান চালায় র‍্যাব। গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে একে একে ধরা পড়ে মূল হোতা সহ চক্রের 8 সদস্য।
র্যাব জানায় এই চক্র প্রথমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য নেয়, তারপর নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নেয় প্রতারণার জন্য। সারা দেশে 2000 জনবল কাজ করছে এই প্রতারক চক্রের সাথে। যিনি একটি মোবাইল কোম্পানির সিম কার্ড বিক্রির সাথে জড়িত, তিনি সেখানকার একজন কর্মরত ব্যক্তি। চক্রটি বিভিন্ন কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণার মাধ্যমে। এ কাজে ব্যবহার করে এমন 3 শতাধিক সিম উদ্ধার করেছে র্যাব। ঢাকার আশুলিয়া থানায় একটি বাসা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণ মোবাইল কার্ড এবং তার যে মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের অর্থ লেনদেনের প্রমাণ সহ এবং বিভিন্ন ব্যাংকের স্লিপ সহ তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে, তার এই শিক্ষাবৃত্তির টাকার 22,500 টাকা দেওয়ার কথা বলে তিনি তার নিকট থেকে 16 ডিজিটের তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেয়। এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে 4 বারে 1,50,500 টাকা চলে গিয়েছে। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে সংস্থাটি। যাচাই বাছাই না করে এমন কারো প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান জানান র্যাবের এই কর্মকর্তা। একটু কঠোর নজরদারির মধ্যে আনা এই প্রতারণাটাকে আরো সীমিত করবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে, কিন্তু আগামী 4 মে থেকে এ ছাড় প্রত্যাহার হচ্ছে, যার ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। সোমবার রেলওয়ে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, আগামী 4 মে থেকে রেয়াত প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। যদি একজন যাত্রী ট্রেনে 100 কিলোমিটারের বেশি ভ্রমণ করেন, তাকে ভাড়া বেশি দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাবনা অনুমোদন করেছেন। কারখানার 15% শ্রমিক সম্মত থাকলেই ট্রেড ইউনিয়ন করতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এজন্য কারখানার শ্রমিক সংখ্যা বিবেচনা নেওয়ার প্রয়োজন হবে না। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী। তিনি আরও বলেন, দোষী মালিকের শাস্তির পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। সাক্ষাতে ট্রেড ইউনিয়ন, শ্রম আইন সংশোধন, শ্রমিকের অধিকার নিশ্চিত করা সহ 11টি শ্রম বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। শ্রম আইন সংশোধন ও শ্রমিকের অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগে প্রতিনিধি দল সন্তুষ্ট বলে দাবি করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিদ্যমান আছে সেটা হচ্ছে যে সকলের জন্য, সকল কারখানার জন্য 20% শ্রমিক হলেই তারা একটা ট্রেড ইউনিয়ন করতে পারে। আমরা সেটাকে 15%-এ কমিয়ে আনছি। 15% শ্রমিক থাকলেই একটা ট্রেড ইউনিয়ন করা যাবে। যেই কারখানায় 3000 বা তার উপরে শ্রমিক আছে, আমরা সেইটাও তুলে দিচ্ছি এখন। এই 15% কার্যকর হবে সকলের জন্য। আওয়ামী লীগ বিএনপিকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মানববন্ধনে তিনি এমন কথা বলেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোন সেক্টরে যুদ্ধ করেছেন দেশের জনগণের সামনে প্রকাশ করারও আহ্বান জানান ফারুক। দেশের শিল্পকে বিকশিত করতে ভারতীয় পণ্য বর্জনেরও আহ্বান জানান তিনি। এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় কর্মচারীকে ব্যবহার করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বাংলাদেশের বিএনপিকে চিরতরে শেষ করে দিবেন। বাংলাদেশের বিএনপি নিয়ে আজকের সরকারি দলের সাধারণ সম্পাদক যেই সকল বক্তব্য দেন, এই সকল বক্তব্য আজকে গ্রহণযোগ্য নয়। পুঁজিবাদ ঘন ঘন ফিরে আসায় বিশ্বে অর্থনৈতিক সংকট হচ্ছে, আর এই সংকট মোকাবেলায় সমাজতন্ত্রের প্রয়োজনীয়তা জরুরি বলছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী, আগ্রাসী ভূ রাজনীতি ও কমরেড লেনিন শীর্ষক আলোচনা সভায় এমন মত তুলে ধরেন তারা। বলেন, যতদিন দেশীয় শিল্প কোনো নিরাপত্তা না পাবে ততদিন বৈশ্বিক পুঁজিবাদীদের প্রবেশ ঠেকানো কঠিন হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বর অর্থনীতিকে জটিল করছে বলেও দাবি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির। জাতীয় চিড়িয়াখানার জমি নিয়ে চলছে হুড়িলুট। দখল করে কেউ বানিয়েছেন বহুতল ভবন, কেউ আবার বস্তি বানিয়ে মাসে ভাড়া তুলছেন লাখ লাখ টাকা। শুধুমাত্র একটি পরিবারের দখলেই রয়েছে 2 একর জমি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, জমি পুনরুদ্ধারে গিয়ে প্রভাবশালীদের হাতে
মারও খেতে হয়েছে তাদের। আয়াতুল্লাহ মানিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। চিড়িয়াখানার জায়গা দখল করে প্রাচীর ঘেঁষেই নির্মাণ করা হয়েছে এমন সারি সারি ভবন। দেখা মেলে কিছু নির্মাণাধীন ভবনেরও। দখলদাররা এতটাই প্রভাবশালী যে নিজ জায়গা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর করতে বাধ্য হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 50-এর দশকে 218 একর জমির উপর নির্মিত চিড়িয়াখানার 7 একর জায়গায় এখন অন্যের দখলে। এই মুহূর্তে আমাদের টোটাল 6.7 একর জমি আমাদের বেদখলে রয়েছে। যারা দখল করে আছে তারা মামলা দায়ের করার কারণে বারবার উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে যায়। সরজমিনে দেখা যায় শুধুমাত্র একটি পরিবারের দখলেই রয়েছে 2 একর জমি, যেখানে বস্তি গড়ে তুলে মাসে ভাড়া তোলা হচ্ছে 6 লাখ টাকা। কত টাকা ভাড়া দেন? 4,000 টাকা ভাড়া দিই বাবা। পুরো বস্তি তো তালুকদার। হ্যাঁ তালুকদার। হ্যাঁ এখন তো হেরা কেউ আসে না। অনুসন্ধান বলছে তালুকদার পরিবারের সদস্য বাবুল তালুকদার বস্তিটির দেখাশোনা করেন। ছোট ভাই সাইফুল ইসলাম তালুকদার বস্তিতে মাদক ব্যবসা করছে বলেও অভিযোগ রয়েছে। শাহালি থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। এছাড়া ভগ্নিপতিকে দিয়ে সরকারি জায়গা দখল করে রিক্সা গ্যারেজ বানিয়ে রাখারও অভিযোগ পাওয়া যায়। মালিক জোনাফালি। বাবুল তালুকদারের কি হয় উনি? উনি হলো দুলা ভাই। কিসের জোরে চিড়িয়াখানার জমি দখল করে রেখেছে তা জানতে ফোন করা হলে উল্টো চিড়িয়াখানা কর্তৃপক্ষের ওপরই রাগ ঝাড়েন বাবুল তালুকদার। জি, সেই জায়গাগুলো 5 তলা 6 তলা বিল্ডিং করছে নবের বাগে। সেখানে চিড়িয়াখানার বিরোধিতা তাদেরকে নেয় না, কোনো সাংবাদিক নেয় না, কারণ ওইখান থেকে উনি মোটা অঙ্কের টাকা কিনে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জমি কেনা বাবদ টাকা পরিশোধের যাবতীয় কাগজপত্র দেখান। এমনকি তৎকালীন সময়ে নিচু জমি ভরাটের প্রয়োজনীয় কাগজও উপস্থাপন করে চিড়িয়াখানার পরিচালক। অস্থায়ীভাবে বস্তি স্থাপন করে এবং পরবর্তীতে এই জমিটিতে যারা মূল মালিক তারা এসে দাবি করে তাদের দখলে নিয়ে নেয়। আমরা তাদের কাছে আগেই এড়িয়ে নিয়েছি এবং টাকাও যথাযথভাবে পরিশোধ করা হয়েছে। বারবার অভিযান চালিয়েও কেন দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না তা জানতে জেলা প্রশাসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা যায়নি। সুমন তানভীর, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ব্যর্থতার দায় ঘাড়ে চেপে পদত্যাগের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা। ইসরায়েলে গেল 7 অক্টোবর হামাসের চালানো হামলায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে এ ঘোষণা দেন তিনি। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যাকে সুসংগঠিত সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক ইসলামী সহযোগী সংস্থা OIC। ফিলিস্তিনে চলমান হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের দাবি জানায় সংস্থাটি। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে ইরানি প্রেসিডেন্টকে লাল গালিচে সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। গেল 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। সোমবার এই তথ্য জানিয়ে দ্য ডন এর প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি পাকিস্তানের বেশ কয়েকটি শহর পরিদর্শন করবেন, সেখানকার উলামা, অভিজাত সম্প্রদায় এবং ব্যবসায়ীদের সঙ্গে দেখা করবেন। পাকিস্তানের সাংস্কৃতিক কেন্দ্র লাহোর পরিদর্শনেরও পরিকল্পনা আছে প্রেসিডেন্ট রাইসির। এছাড়াও রেডিও পাকিস্তান জানিয়েছে রাইসি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করবেন। 2 দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা সভাও হবে। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।